আরে রূপম বাবু না? রূপম বাবু, রূপম বাবু, এই যে এদিকে এদিকে এদিকে। আরে মহিতোষ বাবু, আপনি এখানে এই কলেজ স্ট্রিট বই পাড়ায় কোনো কাজে এসেছেন বুঝি? হ্যাঁ, এই আমার নতুন বইটা পয়লা বৈশাখে বেরিয়েছে, আরে শিকার কুটি। বাহ, এই যে দেখুন। চমৎকার। ওই কমপ্লিমেন্টারি কপিগুলো নিতে এসেছিলাম। আচ্ছা, একটু কাজও ছিল পাবলিশারের সাথে। শুনছো, এই যে এই বইটা আমি কিনছি। ও, কি বই দেখি? বুদ্ধিতে যার ব্যাখ্যা নেই, সায়নীরা। আরে দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, এই বইটাই তো সায়নী আমাকে প্রেজেন্ট করেছে। এই পয়লা বৈশাখেই বেরিয়েছে ওর এই নতুন বইটা। বাহ, আপনি চেনেন লেখিকা সায়নী রায়কে? হ্যাঁ, বিলক্ষণ, আমার বন্ধু পত্নীও। তাই নাকি? হ্যাঁ, যাই হোক, তোমার সঙ্গে আলাপ নেই বোধহয় রূপমের। রূপম হলো আমাদের সল্টলেকের অরুণাভ আইচের ভগ্নিপতি, আর ইনি হলেন আমার মিসেস মালবিকা সান্যাল। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। মহিতোষ বাবুর শিকারের গল্পের আমি একজন একনিষ্ঠ ফ্যান বলতে পারেন। তাই আমার বড়শালা অরুণাভদাকে ধরেছিলাম ওর সঙ্গে একদিন আলাপ করিয়ে দেওয়ার জন্য। আমার মিসেসের আবার এই ভূতের গপ্প টপ্প বেশ ভালো লাগে। দেখুন, আমার বন্ধু পত্নী বলে বলছি না, সায়নীর লেখার হাতটা কিন্তু চমৎকার। বিভিন্ন নামি দামি পত্রপত্রিকায় ও বহুদিন ধরেই লেখালেখি করছে। আমি জানি, আমি ওর প্রায় সব লেখাই পড়েছি। এই বইটা এবারেই বেরিয়েছে। ওই যেসব গল্প এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারই একটা সংকলন বলতে পারে। একদিন আলাপ করার কিন্তু খুব ইচ্ছে রইল। বেশ তো। আচ্ছা, একটা কথা, হ্যাঁ বলুন। এসব কি সত্যি? দেখুন, এই অলৌকিক গল্পগুলোর বেশিরভাগটাই কিন্তু সায়নীর নিজস্ব অভিজ্ঞতা থেকে নেওয়া। বলেন কি? হ্যাঁ রূপম বাবু, তার মানে আপনি বলছেন যে হ্যাঁ, এগুলো সত্য ঘটনা অবলম্বনে লেখা। অ্যাকচুয়ালি সায়নী নিজেও একজন ভালো মিডিয়াম। মিডিয়াম? ও মাই গড! বলেন কি? হ্যাঁ, তবে তো ওর সঙ্গে আলাপ করতেই হচ্ছে। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে না হয় একদিন। আমার এই শিকার কুটি নিজের চোখে দেখবার ইচ্ছে নিশ্চয়ই আপনার আছে রূপম বাবু। শিকার কুঠি মানে আপনার এই নতুন বইটা জানিয়ে লেখা? আচ্ছা, সত্যি আছে নাকি এই শিকার কুঠি? বিলক্ষণ। সুন্দরবনের ইন্টেরিয়ারে একটা ছোট্ট দ্বীপ আছে, নাম বাগমারা। সেখানে আজও আছে আমাদের এই পূর্বপুরুষের শিকার কুটি। কি যাবেন নাকি সেখানে? আপনার কথা শুনে যেতে তো খুবই লোভ হচ্ছে মহিতোষ বাবু। তাহলে একা নয়, হ্যাঁ, সঙ্গে আপনার বন্ধু আর বন্ধু পত্নীকেও নিয়ে আসুন। মানে নীলাভ আর সায়নীকে? ইয়েস, আই মিন ইট। রূপম বাবু, কি আসবেন তো? দেখি, মানে অবশ্য ওরা দুজন যদি রাজি হয় তবেই। এলে আপনার বন্ধু পত্নীর ওই অলৌকিক ক্ষমতাটাও যাচাই করা যাবে, কি বলেন? না, সেটা কিন্তু হবে না মহিতোষ বাবু, ওটা অসম্ভব। কেন অসম্ভব? কেন? আসলে সায়নী এসব ব্যাপার নিয়ে হইচই করা একদম পছন্দ করে না। কাউকে ইনফ্যাক্ট ও জানাতেও চায় না যে ওর এই অদ্ভুত ক্ষমতাটা আছে। বুঝেছি, তার মানে সবটাই ভাঁওতা। না মহিতোষ বাবু, তাই ওর ভয় পাছে ধরা পড়ে যান। আপনি ভুল বুঝছেন। আমি অনেক মিডিয়ামকেই চিনি, তারা সবাই মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু তারপরেই আসল রহস্যটা বেরিয়ে পড়ে, আর তখন পালাবার পথ পায় না। দেখুন, আবার বাঘমারা যাওয়ার আসল কারণটা জানলে আর যেতে হয়তো রাজি হবেন না উনি। মহিতোষ বাবু, ওর এই অদ্ভুত ক্ষমতাটা কিন্তু ভাওতা নয় মহিতোষ বাবু, আমি নিজে প্রমাণ পেয়েছি। তাই নাকি? হ্যাঁ। তা বেশ তো, তাহলে আসল কারণটা চেপে গিয়ে ওদের নিয়ে সটান চলে আসুন বাগমারা, তারপর দেখা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। কিন্তু সেটা কি? এসবের কি কোনো দরকার আছে? এমনি বেড়াতে আসতে চান, আসুন। এসব যাচাই টাচাই করার কি দরকার মহিতোষ? মালবিকা, তুমি থামো তো। কি যে করো না তুমি। তুমি তো জানো আমার অনেক দিনের ইচ্ছে নিজের চোখে একজন সত্যিকারের মিডিয়ামকে দেখবার। রূপম বাবু, হ্যাঁ, প্লিজ আপনি আমার সেই ইচ্ছেটাকে পূর্ণ করুন। ঠিক আছে, আমি চেষ্টা করবো মহিতোষ বাবু। বাগমারা
এমন অদ্ভুত নাম তো আগে কখনো শুনিনি। তবে আর বলছি কি, এমন অদ্ভুত জায়গায় পুরনো শিকার কুটিতে দুটো রাত কাটানোর এরকম সুযোগ চট করে আসে না নীলাভ। চল চল, উইকেন্ডটা তাহলে একদম জমে যাবে, জানিস তো। কিন্তু বলা নেই কওয়া নেই, সম্পূর্ণ অচেনা একজনের বাড়িতে হঠাৎ করে আমরা কি করে যাবো রূপম না? সেটাই। না, একদম অচেনা তো নয়। তুমি তো মোহিত সান্যালের লেখা বই পড়েছো বললে সায়নী, হ্যাঁ? হ্যাঁ তা পড়েছি। আর শোনো, ওর স্ত্রী আবার তোমার লেখার খুব ফ্যান, তাই একেবারে অপরিচিত বলা যায় না, বুঝলে সায়নী? চল। তা ঠিক, কিন্তু আরে চলোই না সায়নী। হ্যাঁ আর রূপমের বড়শালার বন্ধু যখন, তখন আর তো কিন্তু কিন্তু করার কি আছে। আর দুটো দিন বই তো নয়, না হয় ঘুরেই আসা জায়গা। বেশ ঠিক আছে, বেশ। তোমাদের দুজনেরই যখন এত ইচ্ছে তখন চলো ঘুরেই আসা যাক বাগমারা থেকে। ওকে, ঠিক আছে নীলাভ, হ্যাঁ তাহলে ওই কথাই রইলো। একদম একদম। চল সবাই মিলে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। এসে গেছি, ওই তো মহিতোষ বাবু ওই পাড়ে দাঁড়িয়ে আছে না? বাবা, ঢেউ খেলানো বাবরি চুল, কাঁচা পাকা গোপ, পরনে বেগুনি রঙের ড্রেসিং গাউন, চেহারায় বেশ একটা বিশেষত্ব আছে। এনে হ্যাঁ নাও এবার, হ্যাঁ। সাবধানে সাবধানে, ঘাটটা বেশ পিছল হ্যাঁ। কিন্তু। বাবা, আমার 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 হাতটা ধরো সায়নী। দেখো দেখো, সাবধান সাবধান সাবধান। ওয়েলকাম টু বাগমারা। আমি মোহিত সান্যাল। এই এরা হলো নীলাভ আর সায়নী। হ্যাঁ নমস্কার। মানে ভটভটিতে চড়ে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একটুও না, বরং বেশ এনজয় করেছি আমরা। হুম। জানেন মহিতোষ বাবু, হ্যাঁ, আসবার সময় এক জায়গায় দেখলাম অনেক হনুমান নদীর তীরে বসে আছে। হনুমান কেন, সুন্দরবনে এসেছেন, আরো কত জন্তু জানোয়ার দেখবেন। সেই। চাইলে বাঘের দেখা পাও আশ্চর্যের নয়। বাঘ? নমস্কার নমস্কার, আপনি নিশ্চয়ই স্বনামধন্য লেখিকা সায়নী রায়। আমি মালবিকা সান্যাল, ও আচ্ছা, আপনার লেখার একজন ভক্ত বলতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা তুমি কি বলো তো, ওরা এতটা পথ এলেন, হুম। ওদের আগে একটু চাটা খেতে দাও, একটু বিশ্রাম নিন। তা না, আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। মহাদেব, এই বৈঠকানে চা জল খাবার দাও। আগে আসুন আসুন, এদিকে আসুন। ও কি, ওটা কি? ওটাকে কি সত্যি বলে ভাবলেন নাকি সায়নী দেবী? না মানে হ্যাঁ, আজ থেকে 40 বছর আগে ওটা জীবিত ছিল ঠিকই, তবে এখন স্টাফ করা। একদম জীবন্ত মনে হচ্ছে। সত্যি মানে আমিও একটু চমকে গেছিলাম, যেভাবে অত বড় বাঘটা মাটিতে থাবা পেতে মুখ হাঁ করে বসে আছে, তাতে অবশ্য। মুখের ভেতরে দাঁতগুলো দেখেছিস? হ্যাঁ তাই তো। না জানি কত প্রাণীর ঘাড় মোটকে খেয়েছে ওই দাঁত দিয়ে। বাঘের দাঁত বলে কথা, সত্যি। বাপরে বাপ। বাঘ নয়, ওটা বাঘিনী। তাই নাকি? কি করে মানে জানলেন? আরে আমি জানবো না, ওটাকে তো আমি মেরেছি। বলেন কি, আপনি ওই ওই অত বড় বাঘিনীটাকে মেরেছেন? হ্যাঁ, তাও আবার মাত্র 16 বছর বয়সে। সে কি? সে কি? ওই তো দেখুন না, ওই দেয়ালে ওই ফটোটা। কই, কোথায় দেখি? ও, ওই যে। ওই তো মাটিতে একটা বাঘ মরে পড়ে রয়েছে, হুম। আর বাঘের গায়ে একটা পা রেখে হাতে বন্দুক নিয়ে বাঁ পাশে দাঁড়িয়ে আছে একটি কিশোর, আর ডান পাশে আরে হ্যাঁ। আরে এই তো লাল রঙের ড্রেসিং গাউন পরা আপনি, মহিতোষ বাবু, আপনি তো। না না, ভুল করছেন নীলাভ বাবু, ওটা আমি না। আপনি না মানে? আপনি তো হুবহু একরকম, এমনকি আজ যেমন আপনার পরনে ওই বেগুনি ড্রেসিং গাউন, ঠিক তেমনি লাল রঙের ড্রেসিং গাউন পরা। সবাই এই একই ভুলটা করে জানেন। মানে? উনি আমার বাবা, ভবতোষ সান্যাল। ও আমাকে দেখতে হুবহু আমার বাবার মতোই, তাই তো দেখছি। আর বাবার মতো ড্রেসিং গাউন পরবার হ্যাবিটটাও আমি পেয়েছি। ও, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। 40 বছর আগের ছবি ওটা তাহলে। আচ্ছা, তাহলে ওই কিশোরটি হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, ওটাই আমি। তাহলে ও পাশে ওই বুককেসের ওপর ওই
কোলে দুটো বিড়াল ছানা নিয়ে ফটোটাও তো আপনারই কিশোর বয়সের, না মহিতোষ বাবু? হ্যাঁ, ঠিকই ধরেছেন। তবে ফটোতে আমার কোলে যাদের বেড়াল ছানা ভাবলেন, আসলে তারা কিন্তু বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা? আচ্ছা, হ্যাঁ, ওই যে বাঘিনীটাকে দেখলেন, ওরই বাচ্চা দুটো। ওরে বাবা, আপনি তো মশাই ডেঞ্জারাস মানুষ একজন। এই গল্পটা মানে বাঘিনী শিকারের গল্পটা কিন্তু আমাদের শুনতেই হবে। কি বল নীলাভ? তা তো নিশ্চয়ই। শোনাবো। তবে এখন না, বাঘিনী শিকারের রোমহর্ষক সত্য কাহিনী শুনবারও তো একটা পরিবেশ আছে, তাই না রূপম বাবু? বাবা, সারা ঘর ভর্তি তো হরিণের মাথা, গন্ডারের শিং, বাঘের ছাল, হরিণের ছাল, এই সমস্ত ছড়ানো দেখছি। তাই তো দেখছি। ওই সবই আমার বাবা ভবতোষ সান্যাল আর আমার ঠাকুরদা শিবতোষ সান্যালের শিকারের নিদর্শন। নিন তো, আগে খাওয়া শুরু করুন, পরে গল্প হবে। বেশ। এই কথাটা আপনি একদম যথার্থ বলেছেন মালবিকা দেবী। পেটে ছুঁচোড়ে না একদম ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে সেই কখন থেকে। যা বলেছিস, যা। বাহ, চমৎকার। আকাশটাকে পরিষ্কার দেখেছো সায়নী? হ্যাঁ, একসঙ্গে এত তারা শেষ কবে দেখেছি মনে পড়ে না। এমন চাঁদনি রাত, বাতাসে হাসনাহানার গন্ধ ভেসে আসছে। কলকাতা থেকে কত দূরে আমরা, একটা ছোট্ট দ্বীপেই এই বাগমারাতে কজনে মিলে রয়েছি। ভাবতেই না কেমন যেন একটা রোমাঞ্চ হচ্ছে, বুঝলে? সত্যি পরিবেশটা খুব রোম্যান্টিক। হ্যাঁ, শোন, সব রোম্যান্স না এক্ষুনি বেরিয়ে যাবে কেন? যদি ওই নদী সাঁতরে একটা বাঘ এসে হঠাৎ সামনে দাঁড়িয়ে হালুম বলে ডেকে ওঠে। রূপম দা, তুমি না। আপনি পারেন। আরে তুই দিলি তো মুডটাকে নষ্ট করে, বেরোসিক একটা। কথাটা কিন্তু খুব একটা ভুল বলেননি রূপম বাবু। আরে মহিতোষ বাবু যে, হ্যাঁ, আপনার এই শিকার কুঠির বাগানটা কিন্তু ভারী চমৎকার মহিতোষ বাবু। সারা বছর তো আমরা আসতে পারি না, তবে বছরে একবার আমরা আসি। আমাদের ওই পুরনো কাজের লোক মহাদেবী সব দেখাশোনা করে। আচ্ছা, মহাদেবের হাতের রান্নাটিও কিন্তু চমৎকার। ও যা খাওয়া দাওয়া হয়েছে না। নিন, এবার একটু কফি খান। থ্যাংক ইউ মিসেস সান্যাল। ডিনারের পরে ঠিক এই জিনিসটাই চাইছিলাম, দেখি। সত্যি কফিটা কিন্তু একেবারে যাকে বলে অসাধারণ। থ্যাংক ইউ। দেখো মহিতোষ বাবু, আপনার সেই বাঘিনী শিকার কাহিনীটা বলুন এবার। আসলে আজকাল তো শিকার নিষিদ্ধ, তাই সব গল্প তো শোনা যায় না। তা বলুন শুনি। হ্যাঁ, বলি। ছোটবেলা থেকে মামরা ছেলে বলে বাবা আমার সব আবদারি রাখার চেষ্টা করতেন। একদিন জঙ্গলে বেড়াতে গিয়ে খেলার ছলে তুলে নিয়ে এলাম দুটো বাঘের বাচ্চাকে। সে কি? বাবা রাগ করলেন আর বললেন ও দুটোকে আবার যেন জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। কিন্তু যে আমি 12 বছর বয়স থেকে এয়ার গান দিয়ে পাখি, খরগোশ, সজারু মেরে হাত পাকিয়েছি, সেই আমি দুটো জ্যান্ত বাঘের বাচ্চা হাতে পেয়েও ছেড়ে দেব? তাই তো। তা কখনো হয়? তাই ওদের আবার জঙ্গলে না রেখে দিয়ে এসে বাড়িতে নিজের হাতে ফিডিং বোতলে দুধ খাইয়ে ওদের পুষতে শুরু করলাম। বাবা, সত্যি আপনার সাহসের তারিফ না করে পারছি না। বাচ্চা দুটোর মা, মানে ওই যে বাঘিনীটা হ্যাঁ। যার বডি আপনারা স্টাফ করা দেখলেন, আচ্ছা। ওইটুকখানায় ঠিক বাচ্চা দুটোর খোঁজে গন্ধে গন্ধে এসে হাজির হলো আমাদের এই শিকার কুঠির বাগানে। বলেন কি? মাঝরাতে ওর হুঙ্কারে সবার ঘুম ভেঙে গেল। আচ্ছা, আর এইভাবে পর পর 2 রাত হানা দিল বাঘিনীটা। তৃতীয় রাতে ওর ডাক কানে যেতেই বাবা বন্দুক হাতে বেরিয়ে পড়লেন। তার অজান্তে আমিও একটা বন্দুক নিয়ে তার পেছনে পেছনে চললাম। তারপর একটু বাদেই একটা ফণি মনসার ঝোপের কাছে দেখতে পেলাম বাঘিনীটাও তখন বেপরোয়া হয়ে গেছে। সে বাবাকে দেখতে পেয়েই একটা প্রচন্ড লাফ দিল। সে কি? বাবা বন্দুক তাক করবার সময় পর্যন্ত পেলেন না। তারপর? আর আশ্চর্যভাবে আমার বন্দুক থেকে গুলি ছিটকে বেরিয়ে এলো। তারপর লাগলো বাঘিনীটার পেটে। মুহূর্তে বিহ্বলতা কাটিয়ে বাবাও পরপর আরো 2টো গুলি করলেন। তারপর?
তারপর আবার কি, মরা বাঘিনীটার গায়ে পা রেখে আমরা বাপ বেটা দুজনে ফটো তুললাম, আর স্টাফ করে ওটাকে রেখে দেওয়া হলো শিকার কুঠির বৈঠকখানায়। ও আর বাচ্চা দুটো? হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আমার বাঘ পোষার শখ মিটে গেল। বাচ্চা দুটোর মধ্যে একটাকে বাবার বন্ধু লখনৌ চিড়িয়াখানায় দিয়ে এলেন, আর একটাকে সার্কাস পার্টি কিনে নিয়ে গেল। ইস, শুধু শুধু মাতৃহারা হলো বাচ্চা দুটো। আপনি যদি ওদের ওভাবে তুলে না আনতেন তাহলে ওরা দিব্যি ওদের মতো করে জীবন কাটাতো। ওহো, আপনি তো দেখছি খুবই সেন্সিটিভ। এবার বুঝেছি কেন আপনি এইসব প্রেত চর্চা টর্চায় বিশ্বাস করেন। মানে? মানে মানে মূলত এইসব আপনার ওই কল্পনাপ্রবণ অতিস্পর্শকাতর মনের প্রকাশ। মহিতোষ বাবু, আপনাকে আমার প্রেত চর্চার কথা কে বললো? কেন, আপনাদের বন্ধু রূপম? কি রূপম দা? মানে সে তো রীতিমতো আমাকে চ্যালেঞ্জ জানিয়েই আপনাকে এখানে এনেছে। অবশ্য আপনাকে আগে থাকতে কিছু বলতে আমি ওকে বারণ করেছিলাম। রূপম, আমাকে আমাকে ক্ষমা করে দে তোরা। আসলে মহিতোষ বাবুকে আমি বলে ফেলেছিলাম সায়নীর ওই অলৌকিক ক্ষমতাটার কথা, আর তখন উনি এমন ভাবে জোর করলেন যে মানে দেখুন দেখুন মহিতোষ বাবু, এক সময় আমিও এসব বিশ্বাস করতাম না, কিন্তু কিন্তু এমন একটা প্রমাণ পেয়েছিলাম যে তারপর থেকে আর অবিশ্বাস করার কথা ভাবতেই পারিনি। প্রমাণ? কি প্রমাণ? আমার পিসিমা আমার বিয়ের কিছুদিন আগে মারা যান। তিনি আমার ভাবি স্ত্রীর জন্য একজোড়া মুক্ত বসানো সোনার দুল রেখে গিয়েছিলেন। সেটা জানতাম, কিন্তু হঠাৎ মারা যাবার ফলে উনি যে সেটা কোথায় রেখেছেন সে কথাটা আর কাউকে উনি জানিয়ে যেতে পারেননি। তা হলো কি, ওই বিয়ের পর অনেক খুঁজে সেই দুলটা পাওয়া গেল না। একদিন হঠাৎই সায়নী জানায় যে ওর এই মিডিয়াম হবার ক্ষমতাটার কথা। আসলে ওর মামার বাড়িতে এসবের চর্চা ছিল। প্ল্যান সেট করলো সায়নী। পিসিমার আত্মা এসে বলে দিয়ে গেলেন ওর জপের থলের ভেতরে আছে সেই দুল। আচ্ছা, পেলেন? হ্যাঁ, পেলাম। ও মাই গড, তাহলে তো সায়নীর ক্ষমতা সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশই থাকছে না। সরি, আমি যতক্ষণ নিজে না প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। কি আশ্চর্য, ওরা আমাদের অতিথি। তুমি কেন এমন ভাবে কথা বলছো বলো তো? যা, অনেক রাত হয়েছে, এবার আপনারা শুয়ে পড়ুন প্লিজ। সারাদিন অনেক ধকল গেছে। না মালবিকা, আপনি বিব্রত হবেন না, আমি কিচ্ছু মনে করছি না। মহিতোষ বাবু, কি প্রমাণ চান আপনি? সায়নী, আমার সামনে আত্মা নামাতে পারবেন আপনি? যদি সত্যিই নামাতে পারেন তাহলেই প্রমাণ হয়ে যাবে। তবে একটা শর্ত আছে। শর্ত? আমার চয়েস অনুযায়ী আত্মা নামাতে হবে আপনাকে। কি, রাজি? বেশ, তাই হবে। সায়নী, সায়নী, প্লিজ না না, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি সত্যি ভাবতে পারিনি রে, মানে উনি এতটা সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে। শানি চলো আমরা আমরা কালই এখান থেকে চলে যাই, দরকার নেই এসব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ নিয়ে। এখন তো আর তা হয় না রূপম দা, চ্যালেঞ্জে আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি। কিন্তু সায়নী কি, মহিতোষ বাবু যেহেতু কয়েকটা প্রাণকে নিজের হাতে শেষ করেছেন, তাই উনি ভাবেন যে মৃত্যুই বোধহয় শেষ কথা। কিন্তু না, মৃত্যুর সঙ্গে সঙ্গে সবকিছু শেষ হয়ে যায় না, সেটা ওনাকে বোঝাতেই হবে। এটা কিন্তু তুমি ঠিক করলে না। তোমার এটা পাগলামো মহিতোষ। না, পাগলামো না। এর আগে যারা যারা দাবি করেছে যে তারা আত্মা নামাতে জানে, তারা প্রত্যেকেই ফেল করেছে। প্ল্যান চিটের বদলে প্ল্যান চিট করেছে তারা। মালবিকা, মালবিকা, তা তুমি ভালো করেই জানো। কারণ তারা সবাই বুজরুক। তারা কেউ সত্যি কথা বলেনি। মৃত্যুর পর আর কিচ্ছু নেই, কিচ্ছু থাকতে পারে না। মৃত্যুই শেষ কথা। তারপর আর কোনো কিছুর অস্তিত্ব থাকে না, থাকতে পারে না। এটা তোমার মনের বিকার। হ্যাঁ হ্যাঁ, এটা বিকার, বিকারই তো।
এই এতগুলো বছর ধরে যা আমি কানে শুনি, যা আমার রাতের ঘুম দুঃস্বপ্নের মধ্যেও হানা দেয় বারবার, তাকে আমার মনের বিকার নাকি কোনো অতৃপ্ত আত্মার অস্তিত্ব? চুপ করো। তা আমি জানতে চাই। আর সেই কারণে বারবার আমার এমন মিডিয়ামের সন্ধানে ছুটে বেড়ানো মালবিকা, তা তুমি জানো, খুব ভালো করেই জানো। মহিতোষ শান্ত হও মহিতোষ। কিন্তু একটা কথা কি তুমি ভেবে দেখেছো? কি কথা? যদি শাইনির ক্ষমতা সত্যি হয়, যদি সত্যি এত বছর ধরে অন্য মিডিয়ামরা যা করেনি তা শাইনি করতে পারে, তাহলে তার পরিণাম কি হবে সেটা তুমি ভেবে দেখেছো? পরিণাম যাই হোক, তবু এর শেষ আমাকে দেখতেই হবে। আমি আর পারছি না মালবিকা, আমি আর পারছি না। আমি একটু ঘুমোতে চাই। মহিতোষ, কোনো সাইকিয়াট্রিস্টের কোনো ওষুধে যে কাজ হয় না মালবিকা, সেটা তুমি জানো। কিন্তু আমাকে তোমাদের এই প্ল্যানচেটের আসরে ডাকবে না। কেন? আমার মন বলছে শাইনির ভেতরে সত্যিই কোনো ক্ষমতা আছে। ওর চোখ দুটোতে বড় বেশি আত্মপ্রত্যয়। আর তাই তো ভয় করছে আমার ভীষণ ভয় করছে। মালবিকা, বাপরে, কিভাবে বাজ পড়ছে! উফ, কি ঝড় বৃষ্টি! এরই মধ্যে আমরা একটা দ্বীপে মাত্রই কজন, আর আমাদের সামনে একটা অপার্থিব চ্যালেঞ্জ। আজ রাত্রি বসবে সেই প্ল্যানচেটের আসর। ধুর, কিচ্ছু ভাল লাগছে না জানিস। আমার জন্যই এত দুর্ভোগ আজ তোদের পোহাতে হচ্ছে। কে? আমি মহাদেব। ও, এসো এসো, ভেতরে এসো। আগে বাবু আপনাদের ডেকেছিলেন বৈঠকখানায়। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও মহাদেব, আচ্ছা, আমরা তৈরি আছি, শানি, এক্ষুনি আসছি। শানি, আসুন, আপনাদের অপেক্ষাতেই তো বসে আছি। আরে এই লাল ড্রেসিং গাউনটা পরে আপনাকে তো হুবহু আপনার বাবার মতোই লাগছে মহিতোষ বাবু। তা শায়নী দেবী, আপনি প্রস্তুত তো? হ্যাঁ, মালবিকা কোথায়? ওকে দেখছি না। ও এই খেলায় একদম আগ্রহী নয়, তাই ও আসবে না বলেছে। খেলা? খেলা নয় তো কি। তা আপনার কি লাগবে এই খেলাটা খেলতে? মানে কোনো বিশেষ ইকুইপমেন্ট? ও হ্যাঁ, একটা গোল টেবিল, একটা মোমবাতি, আর লেখবার জন্য কাগজ পেন্সিল। গোল টেবিল আর মোমবাতি না হয় বুঝলাম, কিন্তু কাগজ পেন্সিল কেন? যদি কোনো প্রশ্ন করতে চান আত্মার কাছে, তাহলে তার উত্তর লেখা হবে ওই কাগজে। আপনার সঙ্গে আমার কথা হয়েছে প্ল্যানচেট করে আত্মাকে কমিউনিকেট করে আবার পৃথিবীর মাটিতে আনতে পারা যায় কিনা সেই ব্যাপারটাকে প্রমাণ করার। সেই আত্মার সঙ্গে গল্প গুজব করার কোনো ইচ্ছে আমার নেই। সুতরাং প্রশ্নোত্তরের জন্য যে কাগজ পেন্সিল আনবার দরকার আছে তা তো আমার মনে হচ্ছে না। তাহলে আপনি কিভাবে প্রমাণ চান মহিতোষ বাবু? আগে আনুন তো, তারপরে প্রমাণের কথা ভাবা যাবে। কিন্তু আমার যে মালবিকা দেবীকেও চাই মহিতোষ বাবু, এই প্ল্যানচেটের চক্রে। ডাকুন ওনাকে। বেশ, ডাকছি। ওরে মহাদেব, মহাদেব! কিছু মনে করবেন না মালবিকা, আপনার ইচ্ছের বিরুদ্ধে এই চক্রে আপনাকে ডেকেছি বলে। কিন্তু কি জানেন, আদৌ আমি আত্মা নামাতে পারলাম কি না সেটা জানার জন্যও মহিতোষবাবু ছাড়াও একজন প্রত্যক্ষদর্শীর দরকার ছিল আমার। নীলাভ আর রূপমদা তো আমাকেই সাপোর্ট করতে পারে। আপনি পুরো ব্যাপারটায় নিউট্রাল সাক্ষী থাকবেন। ঠিক আছে। মোমবাতির আলোয় দেওয়ালের এই সব জন্তু জানোয়ারের মাথাগুলো কেমন একটা বিভৎস দেখাচ্ছে। এবার তাহলে শুরু করা যাক মহিতোষবাবু।
এই শ্বেত পাথরের গোল টেবিলের ওপর সকলে দুহাত উপুর করে রাখুন। দৃষ্টি মাঝখানে জ্বলা মোমবাতিটার শিখার দিকে রাখবেন। এবার ভাবতে হবে যার আত্মাকে আমরা আজ আকর্ষণ করতে চাইছি তাকে। মহিতোষ বাবু, আপনার আর মালবিকার কাছে তিনি নিশ্চয়ই অচেনা নন, তাতে কি? কিন্তু আমাদের তিনজনের কাছে তিনি অচেনা। তাই যদি তার একটা ফটো সামনে আনেন তাহলে কমিউনিকেট করতে আমার সুবিধে হয়। তবে একটা কথা মহিতোষ বাবু, তিনি যেন সত্যি সত্যি মৃত ব্যক্তি হন, কোনো জীবিত ব্যক্তির ছবি আনবেন না আমাকে পরীক্ষা করবার জন্য। আজ এমন একজনের আত্মাকে এই পৃথিবীর মাটিতে আবার আকর্ষণ করে আনবার চ্যালেঞ্জ আপনাকে করছি সায়নী দেবী, যার মৃত্যু সম্বন্ধে আমি 100% নিশ্চিত। কিন্তু তবু তার এক অপার্থিব অস্তিত্ব আমি টের পাই আমার ঘুমের মধ্যে। তার মানে? কি বলছেন আপনি? প্রতিদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় তার আর্ত চিৎকারে। আমি বিশ্বাস করতে চাই না যে মৃত্যুর পরেও আত্মা বলে কিছু থাকে, আর তাই আমি যাচাই করতে চাই এ আমার মনের ভ্রম নাকি এর মধ্যে সত্যতা কিছু আছে। এর আগে অনেকেই দাবি করেছেন নিজেদের মিডিয়াম বলে, কিন্তু শেষ পর্যন্ত দেখেছি তারা সবাই মিথ্যুক, প্রতারক। আপনি নিশ্চয়ই তা নন সায়নী দেবী? কার আত্মাকে আনাতে চান আপনি প্ল্যানচেট করে? ওই যে লাল কার্পেটের উপরে বসে আছে, ওর আত্মাকে। মহিতোষ বাবু, কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। মেঝেতে লাল কার্পেটের উপরে থাবা পেতে যে বসে আছে আর 40 বছর ধরে সেই রয়্যাল বেঙ্গল টাইগ্রেসের আত্মাকে। না না মহিতোষ বাবু, এ আপনি করতে পারেন না। কিন্তু সেটাই যে করতে হবে সায়নী দেবীকে। রাতের পর রাত আমি যে ঠিক মাঝরাত্রিতে শুনতে পাই তার গর্জন, পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি না কেন এই 40 বছর ধরে, সেটা কি আমার মনের ভুল? এটা প্রমাণের দায়িত্ব যে সায়নী দেবীর স্বেচ্ছায় নিয়েছেন নীলাভবাবু, স্বেচ্ছায় নিয়েছেন। আপনি পাগল, এই জন্য আমাদের এখানে টেনে এনেছেন আপনি। রূপম চল, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না, এক্ষুনি চল। কোথায় যাবেন? মানে? কোথায় যাবেন? হ্যাঁ, এই দুর্যোগের রাত্রে নদী তো ফুলে উঠেছে, এখন ভটভটিও যাবে না। মহিতোষ এদের যেতে দাও। মহিতোষ, কেন আমি এই চক্রে বসতে চাইনি তা এবার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। শায়নী চলো। শায়নী, কি হলো শায়নী? কি হলো? বুঝতে পারছিস না? হ্যাঁ নীলাবো, সায়নী কমিউনিকেট করতে শুরু করে দিচ্ছে। কি? ওর চোখ মোমবাতির দিকে স্থির হয়ে গেছে, ওর নিঃশ্বাস ঘন হয়ে এসেছে, ও শুনতে পাচ্ছে না তোর ডাক। এবার কি হবে? আমাদের আর কিছু করার নেই নীলাবো, বলিস কি? কিছু করার নেই। রূপম, একটা গন্ধ পাচ্ছিস? একটা বুনো গন্ধ, কিন্তু খুব চেনা। বুঝেছি রূপম, ওই চিড়িয়াখানায় বাঘের খাঁচার কাছে দাঁড়ালে এই গন্ধ পাওয়া যায়। তার মানে আমি কি দেখছি? এ কি মেঝে থেকে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো 40 বছর আগের মৃত বাঘিনীটা? ওকে সম্ভব? হ্যাঁ, কি মহিতোষবাবুর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে যে বাঘিনীটা। আমি ঠিক এটাই আশঙ্কা করেছিলাম। না, এ হতে পারে না। আমি গুলি করব, আবার গুলি করব। 40 বছর পর আবার গুলি করব। আমার বন্দুকটা কি করছেন? বাঘিনীটা যে লাফ দিল মহিতোষ বাবুর দিকে। মহিতোষ, ওই তো জ্ঞান ফিরেছে ওনাদের মা ঠাকুরন। মহাদেব যা তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, যাই। আমি আমরা আপনারা
বেঁচে আছেন। মহিতোষ বাবু কোথায়? মালবিকা বলছি, আজ 3 দিন পর আপনাদের জ্ঞান ফিরেছে। 3 দিন পর? 3 দিন? হ্যাঁ, সেই রাত্রে আপনাদের সঙ্গে সঙ্গে আমিও জ্ঞান হারিয়েছিলাম। সকালে মহাদেব আমাদের 4 জনকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ওই ডাক্তার ডেকে আনে। ডাক্তারের চেষ্টায় আমার জ্ঞান ফিরলেও আপনাদের ফেরে না। আর মহিতোষ বাবু? হ্যাঁ, মহাদেব স্থানীয় লোকজন নিয়ে ওকে খুঁজতে বেরোয়। পুলিশেও খবর দেওয়া হয়। হ্যাঁ, অনেক খুঁজে ওরা আমাদেরই বাগানের শেষ প্রান্তে হ্যাঁ। সেই হনিমনসার ঝোপটার কাছে প্রথমে খুঁজে পায় তার বন্দুকটা। তারপর তার ওই ক্ষত বিক্ষত দেহটা। না না, কি কি বলছেন আপনি মালবিকা? কি করে সম্ভব? ডাক্তারবাবু বললেন বাঘের থাবার আঘাতে মৃত্যু। ওর শরীরে জানেন বাঘের নখ আর দাঁতের ছাপ স্পষ্ট ছিল। বলছেন? পুলিশ এই সিদ্ধান্তে এলো যে হয়তো সাঁতরে কোনো বাঘ এসে উঠেছিল এই দ্বীপে। সেই দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে। তাকে দেখে ভয় জ্ঞান হারাই আমরা সবাই, আর বাঘ ওকে মুখে করে। কিন্তু কিন্তু আশ্চর্য কি জানেন? কি? অত বৃষ্টি হওয়া সত্ত্বেও বাগানের নরম মাটিতে বাঘের পায়ের কোনো ছাপ পাওয়া যায়নি। সে কি? যেহেতু আপনাদের কারো জ্ঞান তখনও ফেরেনি, তাই পুলিশের সন্দেহ তালিকা থেকে আপনারা বাদ পড়ে গেছেন। পুলিশ? সে রাত্রে যা আমরা কজন প্রত্যক্ষ করেছিলাম সে কথা তো কেউ বিশ্বাস করবে না। শাইনি, বলুন শাইনি, আপনি সত্যি একজন শক্তিশালী মিডিয়াম। মালবিকা, আপনি প্রমাণ করে দিয়েছেন যে 40 বছর ধরে প্রতিহিংসার আগুনে জ্বলে সেই পাখিনীর আত্মায় ঘুমের মধ্যে পার দেখা দিত মহিতোষকে। মহিতোষ শুনতে পেত তারই আর্তনাদ। যেহেতু অপঘাতে মৃত্যু, তাই 3 দিন পর আজই ওর কাজ। না, আপনাদের আমি আটকাবো না। কাজ মিটে গেলেই আপনারা চলে যাবেন। মালবিকা, বাবু, আপনাদের জিনিসপত্র ভটভটিতে তুলে দিয়েছি, আসুন। চলো। রূপম, রূপম, ওই দেখ বৈঠকখানা সেই বাঘিনীটা তেমনি নিথর হয়ে থাবা পেতে হাঁ করে কেমন বসে আছে। ওকে দেখে কে বলবে যে সেই রাতে ওনার জাদু বলে ও প্রাণ ফিরে পেয়েছিল? ঠিক তাই। শুধু মহিতোষবাবুর প্রাণটা নেবে বলে। কে জানে, হয়তো বাঘিনীটা মহিতোষবাবুকে ওনার বাবা ভবতোষ সান্যাল বলে ভুল করেছিল। কিংবা হয়তো এমনটাও তো হতে পারে যে অন্য কোনো বাঘ সত্যি এসেছিল সাঁতরে, ঢুকে পড়েছিল বৈঠকখানায়। তাকেই আমরা ভুল করে ভেবেছিলাম এই মরা বাঘিনীটা। নীলাপু, হ্যাঁ, নীলাপু দেখে যা। কি শায়নি, কি এ কি বাঘিনীটার মাথা এফোর ওপর করা একটা টাটকা গুলির দাগ। আগে তো এটা দেখিনি। এ যে অবিশ্বাস্য। অজ্ঞান হওয়ার আগে আমি কিন্তু একটা গুলির শব্দ শুনতে পেয়েছিলাম। হ্যাঁ, আমিও। তাহলে কি? ওটা কি? কোনটা? ওই দেখো। আরে কি ওটা? ওটা কি? ওটা বাঘিনীটার হাঁ করা মুখের ভেতর দাঁতের ফাঁকে আটকে আছে একটা ছোট্ট লাল কাপড়ের টুকরো। কি ওটা? চিনতে পারলেন না? না তো। মহিতোষ বাবুর লাল ড্রেসিং গাউনের টুকরো। কি বলছো?